2025 সালের বৃত্তি পরীক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন বর্তমানে 2026 সালে তোমাদের 2025 সালের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের 2025 সালের বৃত্তি পরীক্ষার জন্য 100% কমন উপযোগী একটি গণিত সাজেশন, কমন প্রশ্ন। তো শিক্ষার্থীরা, এর আগে আমরা তোমাদের অন্য সকল বিষয়ের সাজেশন দিয়েছিলাম, যে সাজেশনগুলো তোমাদের শতভাগ কমন পড়েছে। তো আমাদের এই চ্যানেলে গণিত এই সাজেশন প্রশ্নের মতো তোমাদের সকল বিষয়ের বৃত্তি পরীক্ষার সকল বিষয়ের এরকম সাজেশন প্রশ্ন আপলোড করা হবে। সেই সাজেশন প্রশ্নগুলো পড়ার জন্য তোমাদের অবশ্যই তোমরা এখন বর্তমানে যে ভিডিওটি দেখতে পাচ্ছ ওই ভিডিওর এখানে তোমরা নিজ বরাবর একটি কালো বাটন দেখতে পাচ্ছ, সাবস্ক্রাইব লেখা একটা কালো বাটন দেখতে পাচ্ছ। তো তোমাদের অবশ্যই সেই বাটনটিতে ক্লিক করতে হবে। তো সেখানে ক্লিক করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কিন্তু তোমরা তোমাদের সাজেশনগুলো সম্পূর্ণ ফ্রিতে তোমাদের নিজ মোবাইলে পেয়ে যাবে। তো শিক্ষার্থীরা, আমরা কথা না বলে এখন তোমাদের গণিত বিষয়ের সাজেশনটা দেখা শুরু করি। আর এখানে আরেকটা কথা, এই গণিত বিষয়ে তোমরা যে পিডিএফটা দেখতে পাচ্ছ এই পিডিএফটা কিন্তু তোমরা তোমাদের নিজ মোবাইলে কীভাবে ডাউনলোড করতে পারবে সেটা তোমাদের ভিডিওর এক পর্যায়ে আমি বলে দিব। তো উত্তরসহ এই পিডিএফটা ডাউনলোড করার জন্য তোমাদের অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রস্তুতি 2025 বিষয় প্রাথমিক বিজ্ঞান। আর তোমাদের এই প্রশ্নটার মোট নম্বর থাকবে 100, মানে 100 নম্বরের পরীক্ষাটা হবে। আর 100 নম্বরের জন্য তোমাদের সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তো শিক্ষার্থীরা, এখন ধীরে ধীরে তোমাদের এই পুরো প্রশ্নটা উত্তরসহ বিস্তারিত দেখায়। তো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা করবে। এই ক্লাসটা যদি তোমরা করো, ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিতে পারছি তোমরা পরীক্ষায় ভালো একটা রেজাল্ট অবশ্যই তোমরা করতে পারবে। তো এখানে আমরা তোমাদের প্রথমে দেখতে পাচ্ছি 1 নম্বরে রয়েছে সঠিক উত্তরটি উত্তরপত্র লেখো। তো এগুলোকে বহু নির্বাচনী প্রশ্ন বলে। তো এখানে বহু নির্বাচনী প্রশ্ন 10টির জন্য 10 নম্বর। তো এখানে 1 নম্বর প্রশ্ন, ক্যালকুলেটর ব্যবহার শেষে হলে নিচের কোন বোতাম টিপ দিয়ে ক্যালকুলেটর বন্ধ করতে হয়? তো 1 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, অফ বাটন। এটাতে ক্লিক করলে ক্যালকুলেটর বন্ধ হয়। তারপর 2 নম্বর প্রশ্ন, 10 থেকে এর মধ্যে শ্রেণী ব্যবধান কত? তো এটার উত্তর হবে ক, 10, মানে 2 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, 10। এরপর এখানে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা 2011 ইংরেজি সালের ফেব্রুয়ারি মাস কত দিনে? তো 3 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, 28 দিন। এরপর 3 নম্বর প্রশ্ন, 23 কিলোগ্রামে কত গ্রাম? তো এখানে 4 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, 23,000 গ্রাম, কারণ আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তো এটা একদম ইজি, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর 5 নম্বর প্রশ্ন, আয়তক্ষেত্রের একটি কর্ণ ক্ষেত্রটিকে কয়টি ত্রিভুজে বিভক্ত করে? তো 5 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, 2টি। আয়তক্ষেত্রের একটি কর্ণ ক্ষেত্রটিকে 2টি ত্রিভুজে বিভক্ত করে। এরপর 6 নম্বর প্রশ্ন, 20% লাভ করতে চাইলে 350 টাকা 60 কত টাকা বিক্রি করতে হবে? তো 6 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, 420 টাকা বিক্রি করতে হবে। তো শিক্ষার্থীরা, এরপর একটু নিচে স্ক্রল করলে আমরা 7 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি। তো 7 নম্বর প্রশ্নটা, মিনা, মিঠু ও রনির গড় বয়স 13 বছর। মিঠু ও রনির বয়সের সমষ্টি 22 বছর হলে মিনার বয়স কত বছর? তো 7 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, 17 বছর। মিনার বয়স 17 বছর। এরপর 8 নম্বর প্রশ্ন, দুইটি সংখ্যার গুণফল 363.75, একটি সংখ্যা 22.5 হলে অপরটি কত? তো 8 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, 16.3। এরপর 9 নম্বর প্রশ্ন। তো এখানে আমরা 9 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি, 2 সমস্ত 1/4 অপ্রকৃত ভগ্নাংশ কোনটি? তো 9 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, 9/4। 2 সমস্ত 1/4 অপ্রকৃত ভগ্নাংশ হলো 9/4। এরপর 10 নম্বর প্রশ্ন, 24-এর গুণনীয়ক আছে কয়টি? তো 10 নম্বর প্রশ্নের উত্তর হবে 8টি। 24-এর গুণনীয়ক আছে 8টি। তো শিক্ষার্থীরা, এখানে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন ছিল মোট 10টার জন্য 10 নম্বর। তো এখানে আমি তোমাদের আশা করি 10টা বহু নির্বাচনী সুন্দর করে দেখিয়ে দিতে পেরেছি। তো এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তো এখানে 10টা প্রশ্ন থাকবে, 10টার জন্য 10 নম্বর। এখানে ক নাম্বার প্রশ্ন, এখানে আমরা একটা খালি বক্স দেখতে পাচ্ছি। তারপর ভাগ 5 দেখতে পাচ্ছি, গুণ 2 = 12। তো এখানে আমাদের লিখতে হবে খালি বক্সে কত বসবে। তো এটা হলো ক নাম্বার প্রশ্ন, মানে এই খালি বক্সে কত বসবে সেটা আমাদের লিখতে হবে। এরপর আমরা এখানে খ নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছি। খ নাম্বার প্রশ্নটা, 8টি ডিমের দাম 96 টাকা হলে ড্যাশ টাকায় 4টি ডিম পাওয়া যাবে। তো এখানে আমাদের খ নাম্বার প্রশ্নে লিখতে হবে খালি জায়গায় কী বসবে সেটা। এরপর ঘ নাম্বার প্রশ্ন, 95,200 টাকা ড্যাশ জনকে ভাগ করে দিলে প্রত্যেকে 800 টাকা করে পাবে। তো এখানে আমাদের খালি জায়গায় কত বসবে সেটা লিখতে হবে। তো এখানে এই ঘ নাম্বার প্রশ্নের উত্তর বের করার জন্য তোমাদের একটা সহজ কাজ করতে হবে। 95,200কে তোমরা 800 দিয়ে ভাগ করে দিলেই কিন্তু উত্তর বের হয়ে যাবে, মানে খালি জায়গায় তত বসবে। এরপর এখানে আমাদের ঘ নাম্বার প্রশ্ন, একটি 80 মিলি হ্যান্ড ওয়াশ রিফিল প্যাকের মূল্য 35 টাকা হলে 12টি রিফিল প্যাকের মূল্য কত টাকা? তো এটা তো আরও সহজ।
এখানে খালি জায়গায় কত বসবে সেটা তোমাদের বের করতে হবে। তো তোমরা ওয়েট করো, প্রশ্ন সবগুলো দেখা শেষ হলে কিন্তু আমরা প্রশ্নগুলোর উত্তর দেখা শুরু করব। এরপর এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন, কিবোর্ড একটি ড্যাশ ডিভাইস, এখানে খালি জায়গায় কী বসবে সেটা লিখতে হবে। এরপর এখানে আমাদের 6 নম্বর প্রশ্ন, আয়ত লেখে ড্যাশ অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি থাকে, তো এখানে খালি জায়গায় কী বসবে সেটা লিখতে হবে। তারপর 6 নম্বর প্রশ্ন, 1700 ও 1888 সাল দুটির ড্যাশ সাল অধিবর্ষ, তো এখানে খালি জায়গায় কী বসবে সেটা আমাদের লিখতে হবে। এরপর পরীক্ষার জন্য নাম্বার প্রশ্ন, 6 লিটার পানি 250 মিলি এর ড্যাশটি বোতলে রাখা যাবে। এরপর ঝ নাম্বার প্রশ্ন, তো জ নাম্বার প্রশ্নটা দেখার জন্য আমরা একটু নিচে স্ক্রল করি, কারণ এখানে বোঝা যাচ্ছে না। তো শিক্ষার্থীরা এখানে আমাদের ঝ নাম্বার প্রশ্নটা 8,500টি গাছের 0.8% সমান ড্যাশটি গাছ, তো এখানে খালি বক্সে কী বসবে সেটা আমাদের লিখতে হবে। এরপর ইয় নাম্বার প্রশ্ন, রিফা পরীক্ষায় 60টি বিষয়ে গড়ে ড্যাশ নম্বর করে ফেলে তার মোট নম্বর 476 হবে। তো এখানে আমরা মোট 10টা প্রশ্ন দেখলাম, এখন আমরা নিচে কিন্তু এই 10টা প্রশ্নের উত্তরই দেখতে পাচ্ছি। এখানে ক নাম্বার প্রশ্নের উত্তর হবে 30, মানে খালি বক্সে 30 বসবে। তারপর খ নাম্বার হবে 48, ঘ নাম্বার হবে 119, ঘ নাম্বার হবে 420, ও নাম্বার হবে ইনপুট। তারপর ছ নাম্বার হবে আনুভূমিক, ছ নাম্বার হবে 1888, পরীক্ষা জ নাম্বার হবে 24, জ নাম্বার হবে 68, ও নাম্বার হবে 68। তো শিক্ষার্থীরা এখানে তোমরা এই 10টা শূন্যস্থান এবং এই 10টা শূন্যস্থানের উত্তর তোমরা দেখতে পাচ্ছ, মানে কোন জায়গায় কী বসবে তোমরা আশা করি এখানে বুঝতে পারছো। তো এখানে আমাদের 2 নম্বর প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্নের উত্তর দেখা হলো। এরপরে এখানে আমরা একটু স্ক্রল করে দেখতে পাচ্ছি 3 নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে সংক্ষেপে উত্তর দাও। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 16টা প্রশ্ন রয়েছে, 16টা প্রশ্নের জন্য 16 নম্বর, মানে একটা প্রশ্নের জন্য 1 নম্বর করে। তো এখানে আমাদের ক নম্বর প্রশ্ন, 2.5 লিটার লম্বা একটি ধাতব খণ্ডের ওজন 21.5 কেজি, ধাতব খণ্ডটির প্রতি মিটারের ওজন বের করো। তো এখানে এটার উত্তর হলো 8.6 কেজি। এরপর খ নাম্বার প্রশ্ন, 2/1/4 যোগ 3/4 সমান কত? তো এখানে আমরা খ নাম্বার প্রশ্নটার উত্তর দেখতে পাচ্ছি, এখানে কীভাবে উত্তর বের করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে উত্তর হলো 3। তো এটা খুব গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই দেখে যাবে। তো শিক্ষার্থীরা এখানে এই প্রশ্নগুলোর উত্তর কীভাবে বের করা হয়েছে সেটা যদি তোমাদের বোঝাতে যায় তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি শর্টকাট তোমাদের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। তো এরপর এখানে আমাদের ঘ নাম্বার প্রশ্ন, 3টি সংখ্যার মৌলিক সাধারণ গুণনীয়ক 3 ও 7 হলে এদের গসাগু কত? তো এখানে ঘ নাম্বার প্রশ্নটার উত্তর আমরা দেখতে পাচ্ছি, একাধিক সংখ্যার গসাগু সমান এদের মৌলিক সাধারণ গুণনীয়কগুলোর গুণফল। তো এখানে আমরা নির্ণয় গসাগু কত দেখতে পাচ্ছি, 3 গুণ 7 সমান 21। তো এখানে ঘ নাম্বার প্রশ্নটার উত্তর হবে কি 21। আশা করি ঘ নাম্বার প্রশ্নের উত্তর বুঝতে পেরেছো। এরপর ঘ নাম্বার প্রশ্ন, অক্ষর প্রতীকের কোনো মানের জন্য খোলা বাক্যটি সত্য হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক ভাগ 4 যোগ 2 সমান 14। তো এখানে আমাদের বলা হয়েছে এই ক মানে ক নাম্বারের মান কত হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 48, ক নাম্বারের মান হলো 48। এরপর ও নাম্বার প্রশ্ন, শামীম প্রতিদিন 11 পৃষ্ঠা বই পড়ে, সপ্তাহে একদিন বই পড়া হতে বিরত থাকলে এক সপ্তাহে তার বই পড়ার পরিমাণ কত? তো ও নাম্বার প্রশ্নের উত্তর হবে 64 পৃষ্ঠা। এরপর 6 নম্বর প্রশ্ন, নিঃশেষে বিভাজ্য না হলে বাহ্য নির্ণয় সূত্রটি লেখো। তো এখানে 6 নম্বর প্রশ্নের উত্তর আমরা দেখতে পাচ্ছি বাহ্য সমান বাহ্য গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো এই প্রশ্নটা অবশ্যই তোমরা মুখস্থ করে যাবে, কারণ এই প্রশ্নটা তোমাদের আসার সম্ভাবনা 100তে 100%। এরপর 6 নম্বর প্রশ্ন, সহজ পদ্ধতিতে গুণ করতে 1010 এবং 999কে কীভাবে ভেঙে লিখতে হবে? এখানে আমরা উত্তর দেখতে পাচ্ছি 1000 যোগ 10 সমান 1010 এবং 1000 বিয়োগ 1 সমান 999। তো 6 নম্বর প্রশ্নের উত্তর খুব সহজ। এরপর পরীক্ষা জ নাম্বার প্রশ্ন, মনিটর কি? এখানে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষা জ নাম্বার প্রশ্নের উত্তর হলো আউটপুট ডিভাইস, মানে মনিটর হলো একটি আউটপুট ডিভাইস। এরপর এখানে আমাদের জ নাম্বার প্রশ্নটা 13কে ট্যালি চিহ্নে প্রকাশ করো। তো এখানে এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ। তো প্রশ্নটার উত্তর আমরা দেখতে পাচ্ছি 13 ট্যালি চিহ্ন। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তো এটা খুব সহজ। ট্যালি কীভাবে লিখতে হয় এটা তোমরা আশা করি সকলেই জানো। তো এখানে আমরা ঝ নম্বর প্রশ্নের উত্তর দেখলাম। এরপর ইয় নাম্বার প্রশ্ন, রাত 1টা 25 মিনিটকে আন্তর্জাতিক রীতিতে প্রকাশ করো। তো এখানে আমরা এটার উত্তর দেখতে পাচ্ছি রাত 1টা 25 মিনিট সময়ের আন্তর্জাতিক রীতিতে প্রকাশিত রূপ। এখানে তোমরা দেখতে পাচ্ছ 01.25। তো এটা হলো
নাম্বার প্রশ্নের উত্তর। এরপর ট নাম্বার প্রশ্ন 4085 লিটারে কত কিলোলিটার? তো এখানে আমরা জানি 1000 লিটার সমান 1 কিলোলিটার, সুতরাং 1 লিটার সমান 1/1000 কিলোলিটার, সুতরাং 4050 লিটার সমান 4050 ভাগ 1000 কিলোলিটার সমান এত। তো আশা করি উত্তর পেয়ে গেছো। এরপর ঠ নাম্বার প্রশ্নে আমাদের বলা হয়েছে ট্রাফিজিয়ামের দুইটি বৈশিষ্ট্য লেখো। তো এখানে ঠ নাম্বার প্রশ্নের উত্তর আমরা দেখতে পাচ্ছি ট্রাফিজিয়ামের দুইটি বৈশিষ্ট্য হলো 1, ট্রাফিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, 2, ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহু দুইটি অসমান। তো শিক্ষার্থীরা এরপর ঢ নাম্বার প্রশ্ন 3/5কে শতকরায় প্রকাশ করলে কত হবে? তো এখানে ঢ নাম্বার প্রশ্নের উত্তর আমরা দেখতে পাচ্ছি 60%। 3/5কে শতকরায় প্রকাশ করলে উত্তর হবে 60%। এরপর 6 নম্বর প্রশ্ন জানুয়ারি মাসে 3 দিনের তাপমাত্রা যথাক্রমে 5.2 ডিগ্রি এবং 5.8 ডিগ্রি এবং 4.0 ডিগ্রি সেলসিয়াস। উক্ত দিনের 3 দিনের গড় তাপমাত্রা কত? তো এখানে 6 নম্বর প্রশ্নের উত্তর হবে 5 ডিগ্রি সেলসিয়াস। এরপর মধ্যাহ্ন নাম্বার প্রশ্ন 12 জুড়ি ফলের ওজন 30.78 কেজি হলে 1 জুড়ি ফলের ওজন কত? তো এই প্রশ্নের উত্তর আমরা দেখতে পাচ্ছি 12 জুড়ি ফলের ওজন সমান এত, 1 জুড়ি ফলের ওজন সমান এত ভাগ এত সমান 2.56 কেজি। সুতরাং 1 জুড়ি ফলের ওজন সমান 2.56 কেজি। এটা একদম সহজ। এরপর ত নাম্বার প্রশ্নে একটি বৃত্তের 6/13 অংশ লাল এবং 6/13 অংশ সবুজ রং করা হয়েছে, বাকি অংশ হলুদ রং করা হয়েছে। ওই বৃত্তের কত অংশ হলুদ রং করা হয়েছে? তো এই প্রশ্নের উত্তর আমরা দেখতে পাচ্ছি 1/13 অংশ হলুদ রং করা হয়েছে। তো শিক্ষার্থীরা এখানে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মোট 16টা প্রশ্ন দেখা হলো উত্তরসহ। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি মানে এখানে আমাদের বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে আমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছি। তো এখানে মোট 8টি প্রশ্ন থাকবে। 8টি প্রশ্নের জন্য তোমাদের মোট নম্বর হবে 66। মানে একটি প্রশ্নের জন্য এখানে তোমাদের 8 নাম্বার করে দেওয়া হবে। তো শিক্ষার্থীরা এখন আমি তোমাদের উত্তরসহ এই প্রশ্নগুলো দেখাবো। আর এখানে আরেকটা কথা হলো এই প্রশ্নগুলো আমি তোমাদের এই ভিডিওতে বোঝাতে পারবো না, কারণ প্রশ্নগুলোর উত্তর যদি আমি তোমাদের কিভাবে করা হয়েছে সেগুলো যদি বোঝাতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর যদি তোমাদের কারো যদি এগুলোর উত্তর বুঝতে বা বোঝার ইচ্ছা থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে মেসেজ দিবে। তো শিক্ষার্থীরা এখানে আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন 4, প্রশ্নটা 6, 4, 8 ও 0 অঙ্কগুলো দেওয়া আছে। তো এখানে আমাদের ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে অঙ্কগুলো একবার ব্যবহার করে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখো। তো এটার উত্তর আমরা দেখতে পাচ্ছি 6, 4, 8 ও 0 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা 8, 6, 4, 0। তো এখানে বড় থেকে ছোট লিখে দিবে। বৃহত্তম সংখ্যা মানে বড় থেকে ছোট, তারপর ক্ষুদ্রতম সংখ্যা ছোট থেকে বড়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 4068। তো এখানে উত্তর আমরা দেখতে পাচ্ছি বৃহত্তম সংখ্যা এত, ক্ষুদ্রতম সংখ্যা এত। তো এটা লিখলে তোমরা কিন্তু এই সামান্য লেখার জন্য কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ 4 নম্বর। তো এখানে জাস্ট তোমরা শুধু ক্ষুদ্রতম সংখ্যা লিখেছ এবং বৃহত্তম সংখ্যা লিখেছ। তো এটার জন্য তোমরা কিন্তু 4 নাম্বার পেয়ে যাচ্ছ। তো এরপর এখানে আমরা খ নাম্বারে আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি। খ নাম্বারের এই প্রশ্নটা লিখলে তোমরা এখানে মোট 8 নাম্বার পেয়ে যাবে। তো তোমাদের পরীক্ষায় যদি এ ধরনের প্রশ্ন আসে তোমরা সেম এরকম করে প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো এখানে খ নাম্বার প্রশ্নটা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? তো এটা তো আরও সহজ। এখানে আমরা দেখতে পাচ্ছি গঠিত বৃহত্তম সংখ্যাটা ছিল 8640 এবং ক্ষুদ্রতম সংখ্যা 4068। তো এখানে সংখ্যাদ্বয়ের পার্থক্য বের করার জন্য আমাদের কী করতে হবে? 8640 থেকে 4068 বিয়োগ করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সংখ্যাদ্বয়ের পার্থক্য 4572। তো এই দুইটা ক এবং খ এই দুইটার জন্য তোমরা 8 নাম্বার পেয়ে যাচ্ছ এখানে যদি পরীক্ষা আসে। তারপর প্রশ্ন নাম্বার 5 গসাগু নির্ণয় করো। এখানে 20, 30, 34, 45 এই 4টা সংখ্যার গসাগু নির্ণয় করতে হবে। তো এই 4টা সংখ্যার গসাগু নির্ণয় করলে কিন্তু তোমরা এখানে 8 নাম্বার পেয়ে যাচ্ছ। তো শিক্ষার্থীরা এখানে আমরা 5 নাম্বার প্রশ্নের উত্তর দেখি। তো এখানে আমরা উত্তর দেখতে পাচ্ছি এখানে প্রথমে 20-এর গসাগু নির্ণয় করা হয়েছে, তারপর 30-এর গসাগু নির্ণয় করা হয়েছে, তারপর 34-এর গসাগু, তারপর এখানে 45-এর গসাগু নির্ণয় করা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই 4টা সংখ্যার গসাগু নির্ণয় করা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 20, 30, 34 এবং 45-এর কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক নেই। সুতরাং 20, 30, 34 এবং 45-এর গসাগু 1। তো এখানে আরেকটা কথা তোমাদের ক্লিয়ার করে দিই, যেসব সংখ্যার মৌলিক সাধারণ গুণনীয়ক নেই সেগুলোর গসাগু সবসময় 1 হয়। তো এখানে আমরা এই 4টা সংখ্যার গসাগু দেখতে পাচ্ছি 1। এরপর আমাদের প্রশ্ন নাম্বার 6 নাম্বার প্রশ্নটা হলো গীতার কাছে 1/5 লিটার এবং মামুনের কাছে 13/8 লিটার জুস আছে, কার জুসের পরিমাণ বেশি এবং কত লিটার বেশি? তো এখানে আমরা এটার উত্তর দেখতে পাচ্ছি গীতার জুস আছে 1/5 লিটার সমান 11/6 লিটার, মামুনের জুস আছে 13/8 লিটার।
তো এখানে আমাদের এই দুইটা সংখ্যাকে মানে হর দুইটাকে লসাগু বের করতে হবে। তো এখানে আমরা এই হর দুইটা লসাগু দেখতে পাচ্ছি 24 বের করা হয়েছে। তো এখানে 24 দিয়ে কী করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো এগুলো তোমরা অবশ্যই নিজেরা বুঝে নিবে, এগুলো আমি তোমাদের বোঝাতে গেলে অনেক সময় লাগবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি গীতার জুসের পরিমাণ বেশি, মানে এটা হলো উত্তর, গীতার জুসের পরিমাণ বেশি। তো এবার কত বেশি সেটা আমাদের বের করতে হবে। মামুন অপেক্ষা গীতার জুস বেশি, এটা বের করার জন্য যে দুইটা মান বের হয়েছে সেগুলো একটা থেকে একটা বিয়োগ করতে হবে। তো এখানে আমরা বিয়োগ করার পর দেখতে পাচ্ছি গীতার জুস বেশি আছে 5 ভাগের 24 লিটার। তো এখানে গীতার মামুনের চেয়ে গীতার জুস বেশি আছে 5 ভাগের 24 লিটার। এটা হলো এই 6 নম্বর প্রশ্নের উত্তর। তো শিক্ষার্থীরা আমি তোমাদের আবার বলছি, এই প্রশ্নের উত্তর তোমরা যদি পার্সোনালি বুঝতে চাও তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে, আমি তোমাদের অবশ্যই বুঝিয়ে দিব। এরপর 7 নম্বর প্রশ্ন, 7টি টেনিস বলের মোট মূল্য 406 টাকা। প্রথম 3টি বলের গড় মূল্য 58 টাকা এবং শেষে 3টি গড় মূল্য 55 টাকা। তো এখানে ক নম্বর প্রশ্ন, বলগুলোর গড় মূল্য কত? তো এখানে আমরা উত্তর দেখতে পাচ্ছি 7টি বলের মোট মূল্য 406 টাকা। 7টি বলের মোট মূল্য 406কে 7 দিয়ে ভাগ করলে বের হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 58 টাকা। এরপর খ নম্বর প্রশ্ন, চতুর্থ বলটির মূল্য কত? তো এখানে আমরা এটার উত্তর দেখতে পাচ্ছি প্রথম 3টি বলের মোট মূল্য, তো এখানে আমরা একটি 58কে 3 দিয়ে গুণ করলে দেখতে পাচ্ছি 174 হয়েছে। শেষ 3টি বলের মোট মূল্য 165 টাকা। তারপর 6টি বলের মোট মূল্য এখানে দুইটা যোগ করে দেওয়া হয়েছে 339 টাকা। তো চতুর্থ বলের মূল্য এখানে ওইটা থেকে 339 মান বিয়োগ করা হয়েছে, মানে 406 থেকে 339 বিয়োগ করা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 67 টাকা। সুতরাং চতুর্থ বলটির মূল্য হলো 67 টাকা। আশা করি বুঝতে পেরেছ। এরপর 8 নম্বর প্রশ্ন, কাশেম সাহেব ব্যাংক থেকে 30,000 টাকা ঋণ নিয়ে 5 বছর পর আসল সহ মোট 40,500 টাকা পরিশোধ করলেন। তো এখানে ক নম্বর প্রশ্ন, 30,000 টাকায় 1 বছরের মুনাফা কত টাকা ছিল? তো 8 নম্বর প্রশ্নের উত্তর হবে মুনাফা যোগ আসল সমান 40,500 টাকা, আসল সমান 30,000 টাকা, মুনাফা সমান সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি 5 বছরের মুনাফা সমান 10,500 টাকা। তো এখানে 5 বছরের মুনাফা যেহেতু বের করা হয়েছে, 1 বছরের মুনাফা বের করার জন্য আমাদের এটাকে 5 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে আমরা উত্তর দেখতে পাচ্ছি 2,100 টাকা। তো 1 বছরের মুনাফা কত? 2,100 টাকা, মানে 2,100 টাকা। এরপর খ নম্বর প্রশ্ন, বার্ষিক মুনাফার হার কত ছিল? তো এখানে আমরা খ নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি ক হতে পাই আমরা মুনাফা সমান 2,100 টাকা, মুনাফার হার সমান, এখানে একটা সূত্র আছে, মুনাফার হার সমান মুনাফা গুণ 100 ভাগ আসল। তো এই সূত্রটা প্রয়োগ করলে বের হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মুনাফা সমান 2,100 টাকা, তো এখানে গুণ 100, এরপর আসল 30,000 টাকা আমরা জানি, তো ভাগ 30,000 সমান 60 টাকা। তো এখানে উত্তর বের হয়ে গেছে, বার্ষিক মুনাফার হার সমান 7%। তো শিক্ষার্থীরা এটাই হলো এই প্রশ্নের উত্তর। আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা বুঝতে পেরেছ। এরপর এখানে আমরা 9 নম্বর প্রশ্নে একটা চিত্র দেখতে পাচ্ছি। তো এই চিত্রটা তোমরা ভালোভাবে দেখে নাও, এই চিত্রটা দেখে কিন্তু তোমাদের পরবর্তী প্রশ্ন। তো এই চিত্রটা ভালোভাবে দেখে নাও। তো এখানে এই চিত্র থেকে আমাদের যে প্রশ্নটা করা হয়েছে, সেই প্রশ্নটা চিত্রে একটি চতুর্ভুজ আকার মাঠের একটি কর্ণ 33 মিটার এবং অপর দুইটি কর্ণ থেকে কর্ণের দূরত্ব 12 মিটার এবং 20 মিটার, চতুর্ভুজ আকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে আমরা এই প্রশ্নের উত্তর এখন দেখি। তো শিক্ষার্থীরা এখানে এই প্রশ্নটার উত্তর দেখার জন্য আমাদের একটু নিচে স্ক্রল করতে হবে। তো আমরা নিচে স্ক্রল করে উত্তরটা দেখতে পাচ্ছি। এখানে উত্তরটা, কর্ণটি চতুর্ভুজাকার মাঠটিকে দুটি ত্রিভুজাকার ক্ষেত্রে বিভক্ত করে। প্রথম ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তো এটাই হলো সূত্র। তো এই সূত্র দিয়ে আমাদের এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তো এখানে আমরা প্রথম ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেখতে পাচ্ছি 330 বর্গমিটার। তারপর দ্বিতীয় ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা দেখতে পাচ্ছি 198 বর্গ কিলোমিটার। সুতরাং ত্রিভুজ আকার মাঠের ক্ষেত্রফল দুইটা যোগ করে দিতে হবে 528 বর্গমিটার। তো এখানে এটাই হলো এই প্রশ্নের উত্তর, মানে 9 নম্বর প্রশ্নটার উত্তর। উত্তর হলো 528 বর্গমিটার। আশা করি এটা বুঝতে পেরেছি, এখানে না বোঝার মতো আশা করি কিছুই নেই, একদম সহজ। এরপর 10 নম্বর প্রশ্ন, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার। তো এখানে আমাদের ক নম্বর প্রশ্নে বলা হয়েছে ট্রাপিজিয়ামটি অঙ্কন করো। তো শিক্ষার্থীরা এখানে আমরা 10 নম্বরের এই ক নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি। কীভাবে ট্রাপিজিয়ামটা অঙ্কন করা হয়েছে তোমরা দেখে নাও। তোমরা অবশ্যই স্কেল দিয়ে মেপে মেপে এই ট্রাপিজিয়ামটি আঁকবে। আর এখানে তোমাদের এই ক নম্বর প্রশ্নে কিন্তু কোনো অঙ্কন লেখার জন্য বলা হয়নি, ট্রাপিজিয়ামের অঙ্কনের বিবরণ লেখার জন্য বলা হয়নি। তো তোমাদের প্রশ্নে যদি ট্রাপিজিয়ামের অঙ্কনের বিবরণ লেখার জন্য বলা না হয় তাহলে তোমরা অবশ্যই লেখার প্রয়োজন নেই।
আর যদি তোমাদের এ ধরনের প্রশ্ন আসে এবং প্রশ্নের বিবরণ লেখার জন্য মানে চিত্রের বিবরণ লেখার জন্য বলা হয় তাহলে তোমরা অবশ্যই লিখবে। তো এখানে যেহেতু বলা নেই তোমাদের লেখার আশা করি দরকার নেই। তো এরপর এখানে তোমাদের এই প্রশ্নের নাম্বার প্রশ্নে বলা হয়েছে অঙ্কিত ট্রাপিজিয়ামের দুটি বৈশিষ্ট্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অঙ্কিত ট্রাপিজিয়ামটির দুটি বৈশিষ্ট্য নিম্নরূপ: 1. ট্রাপিজিয়ামটির এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। 2. সমান্তরাল বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান। তো এটাই হলো এই প্রশ্নের উত্তর। এরপর 11 নম্বর প্রশ্ন, কোনো একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের উপর একটি, তো এখানে আমরা একটু উপরে যাই, সময়ের উপর একটি জরিপের উপাত্ত নিচের সারণী দুটিতে দেওয়া হলো। তো এখানে আমরা সারণী দুটি দেখতে পাচ্ছি। এখানে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর এখানে কিছু মিনিট দেওয়া হয়েছে। তারপর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরও এখানে সেম একটা বক্সে কিছু মিনিট দেওয়া হয়েছে। তো এখানে আমাদের ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে প্রতি শ্রেণীতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন পড়ালেখার সময় কত। তো এখানে এই ক নাম্বার প্রশ্নের উত্তর হবে চতুর্থ শ্রেণীতে সর্বোচ্চ সময় 90 মিনিট এবং সর্বনিম্ন সময় 10 মিনিট। তো এটা তোমাদের বক্স থেকে খুঁজে বের করতে হবে। তো এখানে উত্তর তোমরা তো দেখতেই পাচ্ছ। তারপর পঞ্চম শ্রেণীতে সর্বোচ্চ সময় 110 মিনিট এবং সর্বনিম্ন সময় 20 মিনিট। তো শিক্ষার্থীরা এটা হলো এই বক্সের ক নাম্বার প্রশ্নের উত্তর। তারপর খ নাম্বার প্রশ্ন, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের গড় নির্ণয় করো। তো এখানে আমরা এই প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের সমষ্টি। তো এখানে সবগুলো যোগ করে দিবে। তো সবগুলো যোগ করে এখানে কয়টা সংখ্যা আছে সেটা গুণে নিবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলো যোগ করলে হয়েছে 1020 মিনিট। তারপর চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা 20 জন, মানে এখানে 20টা মান রয়েছে। তো এখানে 1020কে 20 দিয়ে ভাগ করলে আমাদের এর মান বের হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের গড় 1020/20 সমান 51 মিনিট। তো এটাই হলো চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে উত্তর। তারপর পঞ্চম শ্রেণীর ক্ষেত্রেও সেম এরকম করে উত্তর বের করতে হবে। এখানে যতগুলো শিক্ষার্থী রয়েছে মানে যতগুলো মান রয়েছে সবগুলো যোগ করে দিবে। তো এখানে মান হয়েছে 1040। তো এখানে মোট 20 জন শিক্ষার্থী রয়েছে, মানে মোট 20টা সংখ্যা রয়েছে। তো এখানে 1040কে 20 দিয়ে ভাগ করে দিবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1040কে 20 দিয়ে ভাগ করলে হয় 52 মিনিট। তো এখানে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের গড় পড়ার সময় হলো 52 মিনিট, আর চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের গড় পড়ার সময় হলো 51 মিনিট। তো শিক্ষার্থীরা এটাই হলো তোমাদের 11 নম্বর এই প্রশ্নের উত্তর। তো শিক্ষার্থীরা এখানে মোটামুটি আমি তোমাদের এই গণিত বিষয়ের এই সাজেশন প্রশ্নপত্রটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বিস্তারিত উত্তর সহ আশা করি দেখিয়ে দিতে পেরেছি। তো এখন মূল বিষয় আসো, এখন এই সাজেশন পিডিএফটা তোমরা কীভাবে তোমাদের নিজ মোবাইলে ডাউনলোড করতে পারবে সেটা তোমাদের দেখিয়ে দিব, যাতে এগুলো তোমাদের পড়তে আরও সুবিধা হয়। তো শিক্ষার্থীরা এই সাজেশন পিডিএফটা তোমাদের ডাউনলোড করার জন্য তোমাদের প্রথমে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার পর তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে তোমরা একটা লিঙ্ক দেখতে পাবে। তো তোমাদের কাজ হলো সেই লিঙ্কটাতে ক্লিক করা। সেই লিঙ্কটাতে ক্লিক করলে তোমরা কিন্তু তোমাদের এই সাজেশন পিডিএফগুলো সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবে। আর এই লিঙ্কটা পাওয়ার জন্য তোমাদের কিন্তু প্রথমেই অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক দিতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো শিক্ষার্থীরা এটা ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে এবং পরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।